বিজ্ঞান সাধারণ ও অসাধারণ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ অনুষ্ঠান। আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কয়েকটি পর্বে অনুষ্ঠানটি হবে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রীকে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে কেউ আগেও ছিল, তারা ভালো করেছে দেখে আবার আমন্ত্রণ পেয়েছে, সেই সঙ্গে কিছু নতুন প্রতিযোগী। প্রথমেই প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি জান্নাতুল মাওয়া। আমি সাদিকুল ইসলাম সাদি। আমি আফরিন জান্নাত। আমি কাজী অনিক আরমান। আমি তাসমি আহমেদ নিসা। আমি মোহাম্মদ আইমান তাহমিদ অর্পুন। আমি সিনান সাইফি রহমান। আমি তাশফিয়া হক নুহা। আমি জাসরা জিহান। আমি অভয় সেন পিয়ান। আমাদের প্রথম পর্ব বিজ্ঞান সবখানে। সরাসরি কিছু প্রশ্ন, তার উত্তর দিতে হবে। সবখানে আমাদের দৈনন্দিন জীবন থেকে হতে পারে, একটা তাত্ত্বিক বিষয় হতে পারে। আমাদের প্রথম প্রশ্নটি, অনেক মৌলিক কণিকার সাথে আমরা পরিচিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। তার মধ্যে একটু অন্য রকমের একটা কণিকা, নিউট্রিনো। নিউট্রিনো নামের সাথে নিউট্রনের মিল আছে, কিন্তু আবার নিউট্রিনো এর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ অন্যরকম। অভয়। নিউট্রন যেমন কোনো নিরপেক্ষ, নিউট্রিনো তেমন আর কি নিরপেক্ষের মতো কাজ করে। অর্থাৎ সূর্য থেকে আমাদের এই প্রতি মুহূর্তে আমাদের নিউট্রিনো হিট করছে, কিন্তু পৃথিবীর মধ্য দিয়ে যখন নিউট্রিনো যায় তখন কোনো কিছুকে আঘাত করা ছাড়াই সেটি চলে যায়। এবং বলা হয় যে একটি বিশাল যদি সীসার যদি একটা ব্লক থাকে, তার মধ্য দিয়েও নিউট্রিনো অনায়াসে প্রবেশ করে যেতে পারে। সেই জিনিসটা গুরুত্বপূর্ণ, কিন্তু অভয় অনেক কথাই বলেছে, অভয়ের জন্য নম্বর পাবে। কিন্তু আমরা দেখতে চাই যে আরো গুরুত্বপূর্ণ কথা কি রইল। জাসরা। এটি একটি ভরবিহীন এবং চার্জবিহীন একটি পদার্থ, সো এই জন্যই এটা যে কোনো কিছু দিয়ে ভেদ করে চলে যেতে পারে। এবং এটি আমাদের ফিউচারে অনেক ধরনের উন্নত ধরনের প্রযুক্তি বানাতে হেল্প করতে পারে। এই জন্য এটি একটি চমৎকার। জাসরা ওই বিষয়টা বলেছে, আসল বিষয়টি, যে এটা অলমোস্ট ভরহীন। ভরহীন বলা ঠিক হবে না, অলমোস্ট ভরহীন, প্রায় ভরহীন। প্রথমে মনে করা হয়েছিল একেবারেই ভর নেই, ইয়ের মতো, ফোটনের মতো, কিন্তু না, ভর আছে, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে নয়, যে কারণে এটা বিক্রিয়া করে না কারোর সঙ্গে, ভেতর দিয়ে চলে যায়, সে টেরও পায় না, এরকম অবস্থা। যে জন্য অভয় বলেছে যে অনেকখানি সীসা ইত্যাদি দিয়ে তাকে আটকাতে হয় ধরার জন্য, ডিটেক্ট করার জন্য। এটা গুরুত্বপূর্ণ কেন? প্রথমে বলা যাক যে এটা ভর নেই, ছোট। নিউট্রন কিন্তু যথেষ্ট ভর, তারই একটা ছোট ভাই এটা, সেই জন্য এটা নিউট্রিনো। ওই ইটালিয়ান ভাষায় এই কেউ ছোট হলে, বাচ্চা হলে তাকে একটা ও বলে ছোট করে দেওয়া হয়, সেরকম নিউট্রিনো। কিন্তু ছোট হলেও এটা আমাদের প্রকৃতিতে এটা খুবই আছে। যেমন সবচেয়ে বেশি বোঝা যায় সুপারনোভা যখন ফেটে যায়, তখন প্রচুর নিউট্রিনো আসে। এবং আজকে ভবিষ্যতের যে ডার্ক ম্যাটার ইত্যাদির কথা বলা হচ্ছে, সেখানেও নিউট্রিনো একটা ভূমিকা থাকতে পারে। ডার্ক ম্যাটারটা কি, সেজন্যই গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমরা অধিকাংশ আসলে মাত্র ভাগ করেই দেব আমরা। অভয় প্রথমে বলেছে 3, তারপর যে বলেছে 2। আমরা পরের প্রশ্নে চলে যাই। দৈনন্দিন একটা প্রশ্ন, যে শীতকালে আমরা কাঠকে যদি ছুঁই তেমন কিছু মনে হয় না, বেশ গরমই মনে হয়। কিন্তু যদি একটা লোহা বা অন্য মেটালকে যদি ছুঁই, তখন মনে হয় খুব ঠান্ডা, হাত দিলেই খারাপ লাগে শীতকালে। এটা কেন? নোহা। লোহা হচ্ছে গিয়ে কন্ডাক্টর, হিট কন্ডাক্ট করতে পারে তার জন্য। আর উড এত বেশি কন্ডাক্ট করতে পারে না, বা পরিবাহিতা যেটাকে বলে সেটা কম, তার জন্য। যেহেতু বাইরের হিটটা হচ্ছে গিয়ে বাইরে যখন ঠান্ডা থাকে তখন হচ্ছে গিয়ে ওরা হিটটা ছেড়ে দেয় বাইরে কোল্ড টেম্পারেচার, তার জন্য মেটালের জিনিসগুলো ঠান্ডা থাকে বেশি উডের তুলনায়। এক্স্যাক্টলি। আমরা এটার জন্য নোহাকে 5 নম্বর দিলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ফুটপ্রিন্ট, পায়ে হেঁটে গেলে ফুটপ্রিন্ট পড়ে, পদচিহ্ন, হেঁটে গেলেই পদচিহ্ন পড়বে। আজকাল খুব আলোচনা হয় একটা জিনিস নিয়ে, সেটা হলো কার্বন ফুটপ্রিন্ট, কার্বন পদচিহ্ন। এটা কি?
ম্যাটেরিয়ালস তৈরি করা হয় তখন অনেক সময় জ্বালানি হিসাবে বিভিন্ন কিছু ইউজ করা হয় বা হচ্ছে কি বাই প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড বের হয়। তো একটা মানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু বের হচ্ছে কোনো একটা সোর্স থেকে বা কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে বা সেক্টর থেকে, সেটাকে কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। কথা ঠিক, জিনিসটা কার্বনের নিঃসরণের সাথে জড়িত, কিন্তু সেই অর্থে কিন্তু বলা হয় না, এর মধ্যে একটা গূঢ় অর্থ আছে। আমি সেটার জন্য অন্য কাউকে সুযোগ দেব। কোনো ফসিলের বয়স মানে এটা কত প্রাচীন ছিল ওটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কার্বন ফুটপ্রিন্ট। এটা নির্ণয় করার জন্য, এটা আমাদের একটা অভ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা করে যাচ্ছি। স্যার আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিঃশ্বাস ছাড়ছি, এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। কলকারখানার মাধ্যমে এখানেও আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি ত্যাগ করছি। তো এগুলোর যখনই নিঃসরণ করে তখনই সেখানে কার্বন কতটা নিঃসরণ করছে, এই কার্বন ছেড়ে যাওয়ার কি কোনো কিছু পোড়ালে কার্বন যতটুকু ছেড়ে যায় এই পরিবেশে ছেড়ে দেয়, সেটার ভিত্তিতে ঠিক আছে, ঠিক আছে, এটা খুব সাটল ব্যাপার। ঠিক আছে, এটার জন্য আমি নুহাকেই নম্বর দেবো, তবে 3 নম্বর। কারণ একটা বিষয় যে জন্য ফুটপ্রিন্ট বলা, ফুটপ্রিন্ট মানে আমি হেঁটে যাই, পায়ের চিহ্ন পড়লো কি না আমি দেখি না, আমি চলে যাই, কিন্তু চিহ্ন ঠিকই পড়ে। সেরকম আমরা অনেক কাজ করছি, আমরা এগুলো নিয়ে ভাবি না। হয়তো ভাবি যে এরকম বড় ব্যাপার, ফসিল ফুয়েল ব্যবহার করছে, সে তো কারখানাওয়ালা ব্যবহার করছে, আমার কি দোষ, আমি কি। কিন্তু আমি যে বিমানে চড়ি, প্রত্যেকবার বিমানে চড়ি, আমি কিন্তু ক্লাইমেট চেঞ্জকে এগিয়ে দিচ্ছি। আমি যে মাংস খাই, প্রত্যেকটা মাংসের জন্য আমি কিন্তু ক্লাইমেট চেঞ্জকে এগিয়ে দিচ্ছি। কারণ একটা মাংস যে তৈরি হয় তার জন্যে যে শস্য লাগে, সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জকে বাড়ায়। আমি যেমন গাড়িতে চড়ি, আমি যদি ইলেকট্রিক্যাল গাড়িতে না চড়ে এমনি সাধারণ গাড়িতে চড়ি, আমার উপায়ও নাই অবশ্য, কিন্তু আমি এটাতে অ্যাড করছি। এমনকি আমি যে ভাতও খাই, কারণ ধান প্রচুর গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে, আমি কিন্তু আমার পায়ের চিহ্ন রেখে যাচ্ছি চারিদিকে। এটা আমি দেখছি না, কিন্তু অন্যরা দেখবে। এটাই ব্যাপারটা ছিল, এটাই। তো নোহা 3 নম্বর পাবে এটার জন্যে। পরের প্রশ্ন, বিশেষ করে লোহা যখন একটু হিউমিডিটির মধ্যে থাকে, আর্দ্রতার মধ্যে থাকে, গরম আর্দ্রতার মধ্যে, এরকম শক্ত একটা জিনিস, খুবই দৃঢ়, খুবই শক্ত, সেটার তার শক্ততা কোথায় চলে যায়, দৃঢ়তা কোথায় চলে যায়, এটা কেন হয়? অভয়। আমরা যেটাকে জং বলি সেটা মূলত একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আয়রন একটা ধাতু, এই ধাতব পদার্থটার সাথে বাতাসের অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন সেখানে ফেরিক অক্সাইড উৎপন্ন করে। এই ফেরিক অক্সাইড পানিযুক্ত হয়ে জারা তৈরি করে। যখন এই পদার্থটি তৈরি হয় তখনই দেখা যায় যে লোহা ব্রিটেল হয়ে যায় আর কি, ক্ষয়ক্ষতি এখানে উপরে আমরা যেটা আর কি ব্রাউনিশ একটা উপরে লেয়ার পড়ে, এটার কারণে লোহাটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং এই শক্ত লোহাটি একসময় ক্ষয় হতে 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 ভেঙে যায়। আয়রন যখন আয়রন অক্সাইড হয়ে যায়, চরিত্রটাই হয়ে যায়, এবং সবসময় ইঞ্জিনিয়াররা ভয়ে ভয়ে থাকেন, কারণ আয়রন দিয়ে তৈরি করতে হয়, কিন্তু মরিচা ঠিকই পড়বে। সেজন্য বড় বড় ব্রিজগুলো বা স্থাপনাগুলো সবসময় পেন্টিং করতে হয়, যাতে করে অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে, সবসময় পেন্টিংয়ের উপর রাখতে হয়। 5 নম্বর অভয় পাবে এটার জন্যে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মাংস খাওয়ার জন্যে প্রাণী হত্যা, এটা অনেকেই পছন্দ করেন না। এটা পরিবেশগতভাবেও ভালো না, নৈতিকভাবেও এখন প্রশ্ন ওঠে। সেজন্য চেষ্টা হচ্ছে যে কাউকে না মেরে মাংস খাওয়া যায় না, মাংস খাওয়াটা বাদ দিতে চাই না আমরা। সেটা কীভাবে সম্ভব? মাওয়া। মাংসের একটা কোষ যদি নেওয়া হয় এবং সেটা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন এনজাইমের সাহায্যে বৃদ্ধি করা হয়, তাহলে সেই মাংস থেকে আরও বিভিন্ন মাংস উৎপন্ন করা সম্ভব হবে একই জাতীয়। এভাবে আমরা পশু হত্যা রোধ করে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই প্রক্রিয়াটি চালু করতে পারি। মাওয়া অনেকটাই বলেছে, তারপরেও আমি একটু আরও কারেক্ট বলার জন্যে সুযোগ দেব। আরমান।
সো বেসিক্যালি কিছুদিন আগে কিছু সায়েন্টিস্ট প্ল্যান্ট প্রোটিনের মাধ্যমে সেটাকে একটা স্যামেনের মধ্যে কনভার্ট করার চেষ্টা করছে, অ্যান্ড দে ইউজড আ সামথিং কল ফিশ প্রিন্টার। ওরা লিটারেটার নাম দিয়েছে ফিশ প্রিন্টার, যেটাতে হচ্ছে স্যামেনের একটা পিস ওরা হচ্ছে পুরোপুরি প্ল্যান্টের প্রোটিন দ্বারা বানিয়েছে, যাতে করে ওরা এটাকে লার্জ স্কেলে নিতে পারলে আমাদের পশু হত্যাটা কমানো যাবে এবং প্ল্যান্ট বেসড মিট আমরা আরও বেশি ইউজফুল মানে সম্প্রচার করতে পারবো। উত্তর সঠিক, এবং আসলে মাওয়াও ঠিক আরমানও ঠিক, দুজন দুই দিক থেকে কথাটা বলেছে। মাওয়া যেটা বলার চেষ্টা করেছে, হয়তো আরও ভালোভাবে বলতে পারতো, সেটা হচ্ছে কোষ থেকে কোষকলায় পরিণত করা, কোষ থেকে কোষকলায় পরিণত করা, টিস্যু তৈরি করা। আমরা যদি কয়েকটা কোষ নিই মাংসের বা একটা প্রাণীর, তাকে কোনো ক্ষতি না করেই সেটা নেওয়া সম্ভব, এবং সেটার থেকে আমরা কিছুটা কৃত্রিমভাবে, কৃত্রিমও না, ওরই কলা, কোষকলা, এটা বাড়বে এবং এটা মাংস আমরা পাবো, তার স্বাদ গন্ধ ইত্যাদিতে রক্ষা করতে। আরমান যেটা বলেছে সেটা মাংসই না বা প্রাণী থেকে কোষও নিচ্ছি না, আমরা উদ্ভিজ জিনিস থেকে কিছু কনভার্সনের মাধ্যমে আমরা সেটাও করা হচ্ছে, কিন্তু যার টেক্সচারটা অনেকটা মাংসের মতো, টেক্সচার ইত্যাদি, তার খাওয়ার স্বাদ, অবশ্য তার উপর কিছু কাজ করতে হবে, যাতে দুটাই এখন চেষ্টা চলছে এবং ভবিষ্যতে, এবং অলরেডি মার্কেটে আছে, দুটাই মার্কেটে আছে, আমাদের দেশে নেই কিন্তু অন্য মার্কেটে আছে। আমাদের বিশ্বাস যে হারে নিরামিষী দিকে যাওয়ার মানুষের প্রবণতা, এগুলোই ভবিষ্যতের মাংস হবে। যেহেতু দুজন দুটা বিষয়ে বলেছে, দুটা দিকের কথা বলেছে, নম্বরটি ভাগ করে দেব, আমরা আড়াই আড়াই করে তাদেরকে দেব। আমরা আমাদের এই পর্বটা শেষ করে ফেললাম। আমরা একটু ইতিহাসের দিকে তাকাবো। আমাদের পর্বের নাম হলো ইতিহাসের বাঁকে। ইতিহাস থেকে প্রশ্ন, আমি হয়তো একটু ইশারা দেব কোনো একটা ঘটনার কিছু, পুরো ঘটনাটা বলতে হবে, পুরো ইতিহাসটা, তার ব্যাকগ্রাউন্ডটা ইত্যাদি বলতে হবে। কেমিস্টদের আগে ছিল আলকেমিস্ট, শব্দটা আরবির থেকে এসছে, কিন্তু তারাই শুধু এটার জন্য দায়ী না, তার আগে পরে আরও অনেকেই করেছে। কেমিস্ট্রির সাথে আলকেমিস্ট্রির অনেক তফাৎটা কি? স্যার আলকেমিস্ট বলতে আমরা যেটা বুঝি স্যার, এটা মূলত এনশিয়েন্ট মিডল ইস্টের দিকে স্যার বেশি প্রচলিত ছিল। আলকেমিস্ট মানে হচ্ছে লোহা বা লোহার মতো যে কোনো ধরনের সাবস্টেন্স থেকে সোনা বা গোল্ড তৈরি করার যে প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা সফল হয়নি, কারণ এটা আসলে সায়েন্টিফিক কোনো প্রচেষ্টা না। তবে কেমিস্ট্রি যেটা, সেটা হচ্ছে মানে বৈজ্ঞানিক একটা ধারা এবং সায়েন্টিফিক মেথড ফলো করে পদার্থের বিশ্লেষণ, পদার্থের গঠন, এগুলো নিয়ে রিসার্চ। সো আলকেমিস্ট্রি আসলে হচ্ছে একটা আনসাইন্টিফিক একটা চিন্তাধারা, যেখানে হচ্ছে আমরা গোল্ড বানানোর চেষ্টা করি যে কোনো ধরনের সাবস্টেন্স থেকে, আর কেমিস্ট্রি হচ্ছে একটা সায়েন্টিফিক চিন্তাধারা। এটাই উত্তর সঠিক। সিনানকে আমি নম্বর দেব, কিন্তু তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই অন্যদেরকে যে কেমিস্ট্রির সাথে এর সাযুজ্য কী, কেমিস্ট্রি কোনোভাবে তার প্রতি ঋণী কি না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কিভাবে এটা অবৈজ্ঞানিক ছিল, শুধু যে লোহা সোনা বানাবার চেষ্টাটাও বৈজ্ঞানিক ছিল তা না, মেথডের দিক থেকে কীরকম অবৈজ্ঞানিক ছিল। জাসরা, আলকেমি যেটা, এখানে হচ্ছে ওরা যে এক্সপেরিমেন্টগুলো করতো সেগুলো হচ্ছে মানে সেখান থেকে আমাদের এক্সপেরিমেন্ট এবং সেটার উপকরণ যেগুলো থাকে এগুলো প্রসিডিউরগুলো লিখে রাখার একটা এসেছিলো। তো ওইটা কেমিস্ট্রির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই এক্সপেরিমেন্টের একটা পুরো একটা ডকুমেন্ট লিখে রাখা। সো এখান থেকে এসেছে, এখান থেকে এটা এসছে। আসলে আলকেমি জিনিসটা অনেক পুরনো, গ্রিকরা শুরু করেছে, তারপর আরবরা সাংঘাতিকভাবে করেছে, এই জন্য নামটাও আরবির থেকে এসছে, কেমি শব্দটাও আরবি শব্দ। আরবরা খুব সিরিয়াসলি করেছে এটা, বড় বড় সায়েন্টিস্টরা এটা করেছে। এটা কেমিস্ট্রির সাথে অনেক ডিফারেন্ট হলো টুকটাক মন্ত্রতন্ত্র, এর মধ্যে যতটা না সায়েন্টিফিক জিনিস, যে একটার সাথে একটা মেশালাম, গরম করলাম, এগুলো তো কিছুটা সায়েন্স আছে, সেখান থেকে কেমিস্ট্রি অনেক কিছু শিখেছে, যে যন্ত্রপাতিগুলো, কেমিক্যাল যন্ত্রপাতি মেশানো ইত্যাদি, সেখান থেকে কেমিস্ট্রি পরে অনেক কিছু ক্লু পেয়েছে। কিন্তু তার সাথে টুকটাক বেশি ছিল, যে আমি এই মন্ত্র পড়ে এইভাবে করে এই করলে তবে এটা হবে। লোহাকে সোনা করা, এই যে বিশ্বাসটা, এটাও ঠিক বৈজ্ঞানিক বিশ্বাস না। তবে আরবরা আরেকটা অ্যাড করেছে, কেউ তোমরা বলনি, আমি একটু সুযোগ দেব, যে লোহাকে সোনা করা ছাড়াও আরও একটা উদ্দেশ্য তাদের ছিল, সেটা যদি কেউ বলতে পারো।
অমর হওয়া বলতে হচ্ছে দীর্ঘায়ুর বিষয়টা, মানে নিজের আয়ু বাড়ানোর যে বিষয়টা, সেই জন্য হচ্ছে ওনারা বেশ কিছু এক্সপেরিমেন্ট করছিল। খুবই সত্য কথা। আরবরা চেয়েছিল অমর হতে, হ্যাঁ, অমৃত যাকে বলে, অমর হওয়ার যে অমৃত, ওরা বলতে আবে হায়াত, আরবিতে এটা হলো আবে হায়াত, আবে হায়াত। তারা সেখানেও তারা সফল হয়নি। তবে এগুলো করতে গিয়ে কিছু লাভ হয়েছে, কিছু জিনিস, বিশেষ করে আরবের আতরটা, সুগন্ধি দ্রব্য, এটা কিন্তু আরবদের একটা বড় ইয়ে হয়েছিল। আপনার নম্বরটা ভাগ করে দেব, প্রথম যে বলেছিল তাকে এবং শেষে অমর হওয়ার কথাটা যে বলল তাকে আমরা প্রথম জনকে 3 এবং শেষের জনকে 2 এভাবে ভাগ করে দেব। আমরা পরের প্রশ্নে চলে যাই। একেবারে 17 শতকের একেবারে শেষের দিকে এসে বিদ্যুৎ নিয়ে গবেষণাটা বেশ এক ধাপ এগিয়ে গেল। বলা হলো একটা জিনিস যাকে বলা হলো স্তূপ, স্তূপ করে রাখা জিনিস। সেই স্তূপ করে রাখা জিনিস থেকে বৈদ্যুতিক কারেন্ট সৃষ্টির একটা পথ বেরোলো, এবং সেটা কে করলেন, কিভাবে করলেন? নিসা। কাজটি করেছিলেন টমাস আলভা এডিসন। তিনি হচ্ছে পূর্বে যখন বৈদ্যুতিক, না, এটা টমাস আলভা এডিসন নয়, আমি আবার ওপেন করে দিচ্ছি। শোনান। কাজটি করেছিলেন আলেকজান্ডার ভোল্টা। আলেকজান্ডার ভোল্টা কি করেছিলেন? আসলে মানে মেটাল কয়েন বা কয়েনের মতো পদার্থ হচ্ছে একটার উপর আরেকটা রেখে তাদের মধ্যে দুটা সারি ক্রিয়েট করেছিলেন। জিনিসগুলো কি যেগুলো রেখেছে এগুলো কি? স্যার গোলাকার মেটাল সাবস্টেন্স, কয়েনের মতো। আচ্ছা, স্তূপ করেছিলেন এবং দুটার মধ্যে একটা সংযোগ ঘটি, একটা থেকে আরেকটার মধ্যে ইলেকট্রিসিটি আদান প্রদান হয়। এটা আরেকটু স্পেসিফিক্যালি যদি কেউ বলতে পারে, অনেক কথা বাকি রয়ে গেল। আমি সিনানকে এই পুরো নম্বর দেবো এটার জন্য। আলেকজান্ডার ভোল্টা, ইটালির মানুষ আলেকজান্ডার ভোল্টা, উনি দুইটা ডিফারেন্ট মেটাল, দস্তা আর তামা, একটা দস্তার পাত তারপরে তামার পাত, আরেকটা দস্তা আরেকটা তামা, একটা দস্তা একটা, মাঝখানে লবণ পানি, ভিজা কাপড় বা ভিজা কাগজ লবণ পানিতে মিশিয়ে, কোনো সময় লবণ পানির বদলে অন্যান্য জিনিসও ব্যবহার করেছেন, তবে লবণ পানি দিলেই হয়। লবণ পানি দিয়ে, যেটা ইলেকট্রোলাইট বলি আমরা এখন, ঠিক যে ব্যাটারি যেভাবে কাজ করে, বিদ্যুৎ কোষ যেভাবে কাজ করে, উনি প্রথম এটা প্রাথমিকভাবে দেখেছিলেন। আর যেহেতু খুব অল্প হতো সেজন্য একটা দিয়ে হয় না, স্তূপ করে 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 উঁচু করে, এই জন্য এটাকে বলে ভোল্টাইক পাত, ভোল্টাস পাত, পাইল বলা হয়। পাইল মানে হলো স্তূপ। তো আমরা সিনানকে নম্বর দেবো এটার জন্য, 5 নম্বরই দেব। পরের প্রশ্ন। যেই সময় মানুষ পৃথিবীকে চ্যাপ্টা মনে করত, গোল মনে করত না, এটা গ্রিকদের যে গ্রিক সভ্যতা, তার প্রথম দিকে কিন্তু তারাও মনে করতো এটা চ্যাপ্টা, কিন্তু ওই গ্রিকরাই কিন্তু এক সময় এসে ধরে ফেলেছিল যে সময়টা হয়তো খ্রিস্ট জন্মের 4 বছর আগে তারা ধরে ফেলেছিল এটা চ্যাপ্টা নয়। তারা যুক্তি দিয়ে দেখালো এবং তাদের অবজারভেশন থেকে এটা গোল। আর গ্রিকরা এমন মানুষ ছিল, বৈজ্ঞানিক দৃষ্টি তাদের, তারপরে পরেই কয়েকশো বছরের মধ্যেই তাদের মধ্যে একজন এক জায়গায় বসে এই গোলটা কত বড় গোল, তার যে পরিধি সেটাও মেপে ফেললো শুধু ছায়া দেখে। কে করেছিলেন, কিভাবে করেছিলেন? শোনান। স্যার আসলে পৃথিবীর যে ব্যাসার্ধ এটা মেপেছিলেন হচ্ছে ইরেটোস্থেনেস, এবং ছায়া দিয়ে কিভাবে মেপেছিলেন সেটা এই মুহূর্তে আমার জানা নেই। এবং নামটা সুন্দর বলেছে, ইরেটোস্থেনিস করেছে, ব্যাসার্ধ বা পরিধিটাই উনি বের করেছিলেন বেসিক্যালি। আমি অন্যদেরকেও সুযোগ দেবো। এটা পিথাগোরাস উপপাদ্য ইউজ করে। কি করে? পিথাগোরাস থিওরাম ইউজ করে। পিথাগোরাস থিওরেম ইউজ করে, ঠিক পিথাগোরাস থিওরেম নয়, পিথাগোরাস থিওরেমটা এসছে কিভাবে, থিওরেমটা কিভাবে আসলো এখানে? এটা আমি ছায়ার কথা বলেছিলাম। সো বেসিক্যালি লুনার ইক্লিপসের মাধ্যমে, লুনার ইক্লিপস যখন যে সোলার ইক্লিপস নয়, আমি তোমাকে সুযোগ দেব, তোমার নামটা? আফরিন। তিনি জানতেন যে তার শহরের আশেপাশের একটা শহরে একটা দিন দুপুর 12টার সময় সূর্য ঠিক এমনভাবে ছায়া দেয় যে সেটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার একেবারে পায়ের নিচে ছায়া থাকে, অর্থাৎ লম্বভাবে সূর্য কিরণ দেয়। এবং সে তার একটি বন্ধুকে সে জায়গায় পাঠায় এবং সেখানে কয়টা বাজে সে অনুযায়ী সে টাইম মেজারমেন্ট করেছিল। টাইমের সাথে যে আমাদের
মানে দূরত্বটা, যে মানে সে যেখানে ছিল এবং তার বন্ধুকে যে শহরে পাঠিয়েছিল, অর্থাৎ যে শহরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল, সেখানকার দূরত্বটা তিনি হিসাব করেন এবং সেখান থেকে যে পৃথিবীর কেন্দ্রের কোণটা এটি নির্ণয় করে তিনি পুরো পরিধিটা নির্ণয় করতে এবং ব্যাসার্ধ দুটি নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। চমৎকার উত্তর। এখানে জ্যামিতি আর ছায়া এই দুটা জিনিস ব্যবহার করেছেন। উনি কিন্তু ওনার জায়গার থেকে সরেন নাই। উনি ছিলেন লাইব্রেরিয়ান, আলেকজান্দ্রিয়ার বিখ্যাত লাইব্রেরিয়ান। উনি লাইব্রেরির সামনে গিয়ে ছায়াটা মাপছেন। আর যেহেতু বইটই পড়েন, আফরিন যেরকম বলেছে যে উনি জানেন যে দক্ষিণের একটা শহর আছে সিয়ান বলে নাম, উনি আছেন আলেকজান্দ্রিয়া, আর সিয়ানে ছায়া পড়ে না, এটা বইয়ে লেখা আছে, ওখানে ছায়া পড়ে না, একটা বিশেষ দিনে সেই দিন ছায়া পড়ে না। তো বলছে ওখানে ছায়া পড়ে না, তার মানে সোজা সূর্য, আর আমার এখানে ছায়া পড়ে, সেই কোণটা উনি মাপলেন। তো জ্যামিতিতে একটা আছে একান্তর কোণ সমান হয় প্যারালাল ইয়েতে, জ্যামিতি উনি ব্যবহার করেছেন। সেখান থেকে উনি দেখলেন যে এই 500 মাইলের জন্য 7.5 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির জন্য কত, সেটা 25,000 এক্স্যাক্টলি। এখন আমরা জানি যে এটা 25,000 মাইল পৃথিবীর পরিধি। কি অদ্ভুত জ্যামিতির ব্যবহার, অদ্ভুত জ্যামিতি। আমরা এটার জন্য সিনানকে এবং আফরিনকে নম্বর দেব। আফরিন 3 এবং সিনান 2। আমরা পরের প্রশ্নে চলে যাই। নিউ ইয়র্ক শহরটা যেই দ্বীপে, সেটার নাম ম্যানহাটন। কিন্তু ম্যানহাটন থেকে অনেক দূরে একটা বিরাট প্রকল্পের বিরাট কিছু কাজ হয়েছিল, হাজার হাজার বিজ্ঞানী একসঙ্গে মিলে। কোথায় ম্যানহাটন? কিন্তু সেটার প্রকল্পটা হয়ে গেল নিউ মেক্সিকোতে, আরেক মাথায় আমেরিকার, সেখানকার লস আলামোসে। ব্যাপারটা কি ছিল সিনান? ম্যানহাটন বোম প্রজেক্টের কথা বলা হয়েছে, যে পারমাণবিক বোমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যে পারমাণবিক বোমা তৈরির যে বিজ্ঞানীদের প্রচেষ্টা ছিল যুক্তরাষ্ট্রে। নিউ মেক্সিকোতে মানে ম্যানহাটনে খুব সম্ভবত সদর দপ্তর ছিল, তবে নিউ মেক্সিকোতে যেটা করা হয়েছে যে ফার্স্ট পারমাণবিক টেস্টটা করা হয়েছে, যেহেতু নিউ মেক্সিকো জনমানববিহীন একটা এলাকা, সেখানে পারমাণবিক টেস্ট করা হয়েছে। আর সেখানেই আসলে যে আপনি যে সায়েন্টিফিক ডিসকাভারির কথা বললেন, উত্তর সঠিক সিনান। এটা বিজ্ঞানের ইতিহাসে একটা ভালো মন্দ মেশানো, একটা মন্দই বেশি, পরমাণু বোমার বিরাট আয়োজন। হাজার হাজার বিজ্ঞানী একসঙ্গে কাজ করেছেন, এটার জন্য রাত দিন কাজ করেছেন এবং অত্যন্ত গোপনে কাজ করেছেন। এটা আসলে শুধু বোমার টেস্টিংটা না, সিনান যেটা বলেছে, আসলে লস আলামোসে এই সব বিজ্ঞানী গবেষণাও করেছেন। আর টেস্টিংটা হয়েছে কাছেই নিউ মেক্সিকোর মরুভূমিতে। লস আলামোস একটা শহর, তার কাছের যে মরুভূমি, সেখানে টেস্টিংটা হয়েছিল। আমরা সিনানকে এটার জন্য পুরো নম্বরই দেব। ভালো বলেছি এই জন্য যে একটা নিউক্লিয়ার ফোর্সের যেটা সন্ধান আমরা পেয়েছি, যেটা এখনও আমরা ব্যবহার করছি, নিউক্লিয়ার এনার্জি, সেটা কিন্তু মন্দ কেন আমরা সবাই জানি সেটা। শেষ প্রশ্নে চলে যাই ইতিহাসের। একজন মানুষের জন্য ছোট একটি কদম, কিন্তু মানব জাতির জন্য এটা একটি বিরাট উল্লম্ফন। কে বলেছিলেন? নীল আর্মস্ট্রং। উনি যখন চাঁদের মধ্যে প্রথম গিয়েছিল, প্রথম ওনার যে ফার্স্ট স্টেপসগুলা, তখন উনি এইটা বলেছিল ইয়াতে স্টেশনে। লাইক কে বলেছিল? নীল আর্মস্ট্রং, রাইট। বিখ্যাত উক্তি, এরকম উক্তি খুব বেশি পাওয়া যায় না এবং অত্যন্ত যথার্থ উক্তি। কোন জায়গায় নেমেছিলেন উনি? পদক্ষেপটা কোন জায়গায় দিয়েছিলেন? চাঁদের সাউদার্ন হেমিস্ফিয়ার। চাঁদ তো বটেই, চাঁদের কোন জায়গা? সাউদার্ন হেমিস্ফিয়ার, সাউথ মানে দক্ষিণ দিকে। ঠিক দক্ষিণ নয়, জায়গার একটা নাম আছে, এটা বলতে নামটা দিয়েছিলেন গ্যালিলিও বহু বছর আগে, 500 বছর আগে গ্যালিলিও দিয়ে গেছেন। কেউ কি জানো এই নামটা, যে জায়গায় প্রথম কদমটা পড়েছিল নীল আর্মস্ট্রংয়ের? না, আমি নোয়াকে পুরো নম্বরই দেবো এটার জন্যে, কিন্তু জায়গাটার নামটা আমাদের জানতে হবে। সেটা হলো শান্তির সাগর, সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি। এবং নীল আর্মস্ট্রং সেখান থেকে বলেছিলেন যে আমাদের টেলিভিশন রিপোর্টাররা যেভাবে বলে, যে একটা সংবাদ দিল যে আমি সাভার থেকে বলছি অমুক, তখন নীল আর্মস্ট্রং সেরকম বলেছিল আমি চাঁদ থেকে বলছি শান্তির সাগর থেকে। সেভাবে উনি ব্রডকাস্ট করেছিলেন এটা। আমরা নোয়াকে পুরো নম্বরই দেব 5। আমাদের এই পর্বটি শেষ হয়ে গেল। ভবিষ্যতের পর্ব 2025 থেকে 2035। ভবিষ্যতের একটা বিষয় আমরা বলবো, আমরা ইঙ্গিত দেব সেই বিষয়টা কিভাবে এখন চলছে,
আন্দাজ করতে হবে এবং কল্পনা করতে হবে কোথায় এটা নিয়ে যেতে পারে আমাদের। আজকের বিষয়টা বুঝতে হবে এবং ভবিষ্যৎকে আন্দাজ করতে হবে। 10টা বছর সময় আছে আমাদের, 2025 থেকে 2035 কখন কী করব। আমাদের প্রথম বিষয়টা হলো ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহারটা নানান জায়গায় হচ্ছে, এখন বিনোদনের জন্যই বেশি হচ্ছে। আরমান, সো বেসিক্যালি আমরা এটাকে অনেক ক্ষেত্রে ইউজ করতে হবে। বেসিক্যালি মেডিকেল ফিল্ডে অনেক কাজে দেবে। যারা হচ্ছে নিউ সার্জন তারা সার্জারি প্র্যাকটিস করতে পারবে, যারা পাইলট আছে তারা পাইলটিং শিখতে পারবে ভার্চুয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে। যেহেতু আমরা জানি যে সার্জারি একটা মানুষের লাইফের উপর ডিপেন্ড করে, তারপর একজন পাইলট যখন প্রথম টেস্ট ড্রাইভ নেবে এটা তার লাইফের উপর ডিপেন্ড করে। সো আমাদের অনেক কিছু আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে কনভার্ট করতে পারবো। শিক্ষণীয় বিষয়ের দিক দিয়ে আমরা ধরেন একটা অ্যানাটমি আমরা 3D স্পেসে আমি জানতে চাই যে ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটাই বাকি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে আমাদের 3D স্পেসে একটা রিয়ালিটি ক্রিয়েট করা। বেসিক্যালি এখানে আমাদের একটা হেডপিস থাকে, তার সাথে হচ্ছে একটা স্ক্রিন আর কিছু কন্ট্রোলার থাকে বা কিছু সেন্সর থাকে আমাদের বডির সাথে যুক্ত করা থাকে। আমাদের ইনপুটের অনুযায়ী ওটা একটা আউটপুট শো করবে আমাদের স্ক্রিনে, অ্যান্ড উই ক্যান রিলেট টু দ্যাট। আমি যদি আমার এখানে হাতটা একটু নড়ে একটা অর্গান সরাই, তো আমার ওখানে ভার্চুয়াল অ্যানাটমি একটা হিউম্যান বডিতে একটা অর্গান সরবে, আমি এটা ভিতরে জুম করে দেখতে পারবো। এরকমভাবে আমি জিনিসগুলো ইউজ করতে পারবো এডুকেশনাল ফিল্ডে। আর শিক্ষার ব্যাপারে? শিক্ষার ব্যাপারে এই যে আমরা যেরকম ধরেন একটা হিউম্যান অ্যানাটমি কিন্তু সব জায়গায় কথা শুনলাম, আর কিছু এর পাশাপাশি ধরে নেন হচ্ছে এই ইউনিভার্সে একটা ট্যুর দিতে পারবো আমরা চাইলে। একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টে একটা হচ্ছে মুনের সারফেসের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো। ওখানকার যেমন বললেন যে সাউথ হেমিস্ফিয়ার, ওই জায়গাগুলো একটু দেখতে পারবো, যেখানে কোথায় পদচারণ করা হয়েছিল সেটাকে একটা মানে একটা 3D সিমুলেশনে ফিল করতে পারবো আমরা। তো সঠিক। আরমান অনেক নম্বর পাবে এটাতে। তারপরেও আমি কিছু যদি কেউ অ্যাড করতে চায়, কিছু যোগ করতে চায় অন্য বিষয়ে, শিক্ষার বিষয়ে, আমি সুযোগ দেব। আফরিন, আমাদের এই পুরো বিশ্বেই যখন করোনা মহামারীটা ছিল তখন আমরা আসলে অনলাইনে আমাদের শিক্ষা অর্জন করার সুযোগটা পেতাম, কিন্তু ভবিষ্যতে যখন আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা শিক্ষাক্ষেত্রে একটা বিষয় ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন ক্লাস করব তখন আমাদের একটা 3D ভার্সন শিক্ষক শিক্ষার্থীদের এবং তাদের সাথে আলোচনা করার একটা অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমরা অনলাইনেও বসেও মানে ভার্চুয়াল জগতেও কিন্তু এটা আমরা এনজয় করতে পারি, শুধু ক্লাসের ক্ষেত্রে না। ঠিক আছে, আমি আপনাকে এখানে থামাবো। আমরা মৌলিক নতুন কিছু পেলাম না, একটা জায়গা দেখিয়ে দিল যে করোনার মতো অবস্থা যদি হয়, তো আমি আবার সুযোগ দেব ঠিক অন্যদিকে, যেটা একটা নতুন ক্ষেত্র তৈরি করতে পারে শিক্ষার, সেটা ভবিষ্যতে কোনো এক সময়। ঠিক আছে অভয়। যখনই আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি আমাদেরকে এআই এর দিকে অবশ্যই ধাবিত হতেই হয়। তো আমাদের কাছে যদি একটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট থাকে, তো সেখানে আমি যদি সেই হেডসেটটা পরি, আমার সামনেই মনে করেন একজন শিক্ষক পড়াচ্ছে, বাস্তবে আমার সামনে নেই, কিন্তু উনি ওনার হেডসেটের মাধ্যমে ক্লাস নিচ্ছে এবং আমি দেখতে পাবো যে আমার সামনেই তিনি আমাকে আমার ক্লাসটা নিচ্ছে। আমি অভয়কেও থামাই। আমার মনে হয় অভয় আফরিন দুজনের কাউকে আমরা নম্বর দিতে পারছি না, কারণ আরমান যা বলেছে সেটা খুবই যথার্থ, যে ভার্চুয়াল রিয়েলিটির যে সংজ্ঞা, যে আমরা মনে প্রাণে ওই জগতে চলে যাব, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। কারণ বাকিরা যেটা বলছে সেটা ইন্টারনেট হলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু আমাদের দেখতে হবে যে মনে প্রাণে আচ্ছন্ন করে ফেলা, যে আমি ফিল করব, আমি ভুলেই যাব যে আমি কোথায় আছি। যেরকম অ্যানাটমির কথা যে আরমান বলল, সেখানে আমরা একটা ভার্চুয়াল বডি সৃষ্টি করতে পারি। বিশেষ করে যখন ফার্স্ট ইয়ার মেডিকেলে ডেড বডি নিয়ে অ্যানাটমি শিখতে হয়, ডেড বডি পাওয়া ইত্যাদি খুবই ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু আমরা যদি ভার্চুয়াল বডির উপর করতে পারি, এবং আজকাল যেটা হচ্ছে বিশেষ করে LLM এর কারণে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, আমি ফিল করব যে আমি বডি কাটছি, এবং সেখানে আমি যদি ভুল করি সেটাও আমি বুঝতে পারবো। ভুল করে একটা ছুরিটা যদি একটু অন্যদিকে দিই, আমি কি দেখব, সে LLM আমার সামনে এনে দেবে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া এটা সম্ভব ছিল না। ভার্চুয়াল রিয়েলিটি আগেও ছিল, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সেটাকে একেবারে রিয়েল করে ফেলছে। আরমানকে এই পুরো 10টা নম্বর দিতে হবে এটার জন্য। আমরা পরের প্রশ্নটি চলে যাই। অনেকে বলছেন আইডিয়াল জ্বালানি হবে আজকেরও এবং সামনেরও হাইড্রোজেন গ্যাস, এর চেয়ে আইডিয়াল হতে পারে না। সেটা কেন, সেটা হতে অসুবিধাটা কোথায়, কীভাবে? আমরা আইডিয়াল ফুয়েল হিসেবে বলছি কারণ এটাতে আমরা আর কি হাইড্রোফুয়েল ইঞ্জিনও আছে, এটা দিয়ে আমরা আর কি কাজ করতে পারি। এছাড়াও হাইড্রোজেন যেখানে আমরা মূলত মেইনলি কাজে লাগাতে পারবো শক্তি উৎপাদনের ক্ষেত্রে, সেটা হলো নিউক্লিয়ার ফিউশন। এখন নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে যখন একটা ট্রিটিয়াম পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের তিন ভর সংখ্যা বিশিষ্ট
আইসোটোপ যখন আর কি ডিউটেরিয়ামের সাথে আর কি মার্চ করা হয় তখন দেখা যায় যে সেখানে হিলিয়াম অ্যাটম একটা তৈরি হয় এবং সেখান থেকে আমি ঠিক ওই অর্থে বলিনি, আমি শুধু বলেছি হাইড্রোজেন গ্যাস। এটা ফিউশনের ব্যাপার নয়। আইডিয়াল যে তেল যেরকম পুরি, মিথেন যেরকম পুরি, সেরকম হাইড্রোজেন, কিন্তু সেটা আইডিয়াল। কেন আইডিয়াল আমি আবার সঠিক দিচ্ছি। মামা, স্যার আমরা যদি নর্মালি কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাসের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে সেটা দেখা যায় না। যেমন আমরা যদি মিথেন গ্যাসকে বিক্রিয়া করি তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে দেখি, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা দেখা যায় না। এই জন্য সেটা পরিষ্কার হলো না। আমরা কার্বন ডাইঅক্সাইডের প্রশ্ন এখানে উঠছে না, কিন্তু কোন দিক থেকে আইডিয়াল আমি আবার, এবং সামনের ব্যাপারগুলো বলতে হবে, মানে কি হবে। গ্যাস পিওর ফর্মে যেটা বলেন আইডিয়াল ফর্ম, এটাতে পাওয়া অনেকটা টাফ হয়ে যাবে, এন্ড এটা প্রডিউস করাটা একটা এক্সপেন্স হিসেবে দাঁড়াবে। হাইড্রোজেন গ্যাস অনেক হাইলি ফ্লেমেবল। এটা একটা, কিন্তু হাইড্রোজেনে যাবো কেন আমরা? এখানে আমরা হাইড্রোজেন যেতে পারি কারণ হচ্ছে যে এটা হাইলি ফ্লেমেবল, এটা এফিসিয়েন্সি অনেক বেশি মিথেন আছে, কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে এটা প্রোডাকশন করা অনেক ঝামেলা। যেখানে আমার মিথেন ইজিলি প্রোডাকশন হবে সেটার চেয়ে বেশি কস্ট লাগবে আমার হচ্ছে আইডিয়াল ফর্মের যে হাইড্রোজেন গ্যাসটা সেটা আমার পাওয়া। ঠিক, প্রোডাকশনে সমস্যা আছে, তার চেয়ে বড় একটা সমস্যা আছে, কেউ বলছে না। আমি আবার সুযোগ দেব, বড় সমস্যাটা কি? হাইড্রোজেন গ্যাস যেহেতু ফার্স্ট অফ অল আমাদের অ্যাটমসফিয়ারে অনেক বেশি পাওয়া যায়, তার সাথে আমরা পানি থেকেও হাইড্রোজেন গ্যাস নিতে পারি, তো তার জন্য হচ্ছে গিয়ে এটা হলো সুবিধা, সেটা অন্যরাও বলেছে, কিন্তু ডেঞ্জারটা কোথায়? এটা আইডিয়াল গ্যাসের মধ্যে বিহেভ করে, সো অনেক সময় হচ্ছে গিয়ে মানে ইনঅ্যাক্টিভ থাকতে পারে। তো আমাদের যদি মানে এটার মধ্যে হচ্ছে কি অনেক বেশি এনার্জি বেশি ইউজ করতে হবে এটাকে আমাদের। আমরা এখানেই থামি, আরমানেই নম্বর পাবে, 10 নম্বরেই পাবে। হাইড্রোজেন এই অর্থে আইডিয়াল যেটা খুব ইনফ্লেমেবল, খুব সহজে জ্বলে এবং জ্বলার পর আর কিছু থাকে না, ছাইও থাকে না, কার্বন ডাইঅক্সাইডও হয় না, কিছুই থাকে না, পুরোটাই জ্বলে যায় এবং খুব খুব ভালো হতো। আর এটা চারিদিকে আছে, এটা বাতাস থেকে নিতে পারি, পানির থেকে নিতে পারি, কিন্তু নেওয়াটা সহজ না। নিতে গেলে আমাদের এখন অনেক ফুয়েল খরচ করতে হচ্ছে, সেটা সামনে নাও হতে পারে, সহজ উপায় বেরিয়ে যেতে পারে। তো ডেঞ্জার যেটার কথা কেউ বলেনি সেটা হলো এটা কন্টেইন করা, রাখবো কোথায়? এই যে প্রায় আমরা শুনি যে বেলুনে গ্যাস ভরতে গিয়ে বাস্ট করেছে, সিলিন্ডার ফেটে গেছে, মানুষ দগ্ধ হয়েছে, এটা তো হবে। তাকে সেফলি যে গাড়িতে ব্যবহার করব বা বাড়িতে ব্যবহার করব সেটা এখনও সেই এটা নেই, চেষ্টা হচ্ছে এবং আগামী কয়েক বছরে আমরা সেদিকে অনেক, একটা দিকের চেষ্টাটা হচ্ছে ফুয়েল সেল বলা হয়, ব্যাটারির মতো জিনিস, কিন্তু এখানে হাইড্রোজেন সাপ্লাই দিয়ে এটা তৈরি হবে এবং এখানে ব্যাটারিতে তো অনেক খারাপ জিনিস বের হয়, এটাতে পানি বেরোবে, শুধু পানি, একবারে নির্দোষ ফুয়েল সেল। তো আমরা আরমানকে এটার জন্য 10 নম্বর। পর্বটাই বদলিয়ে ফেলছি এবং সবচেয়ে মজার পর্বটায় আমরা চলে গেলাম, সেটা হচ্ছে লিমেরিক। ছড়া, 5 লাইনের কবিতা, যেটা অনেক সময় ব্যঙ্গ কবিতা হিসাবে আসে, অনেক সময় মজার কবিতা হিসাবে আসে, দুনিয়ার দেশে দেশে বিভিন্ন ভাষায় আসে। তো আমরা সেটা বাংলায় আনার চেষ্টা করেছি এবং বিজ্ঞানের যে মজার মাধ্যমে বিজ্ঞানের কথাগুলো বলা, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কি বলার চেষ্টা হয়েছে এখানে সেটা দেখতে হবে। আজকের লিমেরিক প্রথমটা। বিশৃঙ্খলা বাড়ে দিন দিন, যা ছিল সাজানো তছনছ হয় অচিন, এন্ট্রপি হায় কমে না কিছুটায়, প্রকৃতির ভবিষ্যৎবাণী আসছে দুর্দিন। নোহা। হিট ডেথ বা থার্মাল ডেথ অফ দ্য ইউনিভার্স এটাকে বলে। মানে হচ্ছে গিয়ে এন্ট্রপি তো অলওয়েজ বাড়ে, যখনই কোনো টেম্পারেচার চেঞ্জ হয় তার মানে হচ্ছে কি ওখানে এন্ট্রপিটা মানে ওখানে যে এনার্জিটা সংরক্ষিত থাকে সেটা হচ্ছে যেখানে কম সেখানে যায়, তো এভাবে হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ে। এখন এটা যদি এরকম হয়ে পড়ে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স হলে তখন হচ্ছে গিয়ে কোথাও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন ইউজ করছি, এগুলো সব কিছুই ইউজ করছি আমরা এনার্জি ট্রান্সফারের মাধ্যমে। তো এরকম যদি হয় তাহলে কোথাও কোনো এনার্জি বা টেম্পারেচার চেঞ্জ হবে না, তাহলে আমরা কোনো কিছুই কোনো মেশিন কোনো কিছুই ইউজ করতে পারবো না। তো এটাকে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স বলে। হিট ডেথ বলে। হিট ডেথ কেন বলে?
কারণ হচ্ছে গিয়ে তখন হিট আর কখনো মানে চলাচল করতে পারবে না, সব জায়গায় ইকুইলিব্রিয়াম হয়ে যাবে এবং কোনো কাজ করা যাবে না। হ্যাঁ। এই জন্যই বলছে প্রকৃতির ভবিষ্যৎবাণী আসছে দুর্দিন। তার মানে একটা নুহা বলেছে, বলাই হয় হিট ডেথ, মানে মহাবিশ্বটা যেন একটা অবধারিত একটা অবনতির দিকে চলে যাচ্ছে। এবং এটা প্রত্যেক মানুষেরই বোঝা দরকার যে প্রাকৃতিকভাবেই মানে বিজ্ঞানের মধ্যেই এমন নির্ধারিত করা আছে, এটা কোনো আমাদের দোষে না, এটা যে আমরা আমাদের এফিসিয়েন্সি কমাই ফেলছি বা ভুল কিছু করছি সেজন্য না। এটা নুহা কি বলতে পারবে এটাকে ল হিসাবে কোন ল বলা হয়? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, পারফেক্ট। নুহা এটার জন্য 10 নম্বর পাবে। আমরা পরের লিমেরিকে চলে যাই। জিন কাটবে কাঁচি দিয়ে জিজ্ঞাসা, সাবধানীরা বলেন এটি দুরাশা, তবে অনেক মানুষ খাদ্য চায়, অনেক বংশরোগীর বাঁচা দেয়, জিন সম্পাদনাই তাদের একমাত্র ভরসা। সাদিক, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশলের যে প্রযুক্তিটা আছে সেটাকে হচ্ছে ইন্ডিকেট করছে। একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে জিনকে কেটে তারপরে হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ বানানোর জন্য আরেকটা হচ্ছে ডিএনএর মধ্যে লাগানোর জন্য আমরা এখানে হচ্ছে লাইগেজ এনজাইমটা ইউজ করি। সেই এনজাইম ইউজ করে নতুন একটা মানে হচ্ছে গুণগত সম্পূর্ণ নতুন যে ধরনের বৈশিষ্ট্য আমাদের দরকার সেই সব বৈশিষ্ট্য সম্পূর্ণ নতুন একটা ডিএনএ আমরা হচ্ছে বানাইলাম। বানানোর পরে সেইটা যদি আমরা হচ্ছে আবার ওই ইকোলাই এই অংশটা খুবই সঠিক, কিন্তু কবিতার কথাটা তুমি এখনো ধরো নাই। কেন বলছে সাবধানেরা বলেন এটি দুরাশা? এখানে হচ্ছে রিস্ক থাকতে পারে, তো হচ্ছে যে নাও মানে ফুলফিলভাবে যদি ভালোভাবে মানে প্রপারলি করতে না পারে তাহলে তো হচ্ছে মানে দেখা যায় যে প্রপার যে কাজটার জন্য আমরা মূলত হচ্ছে এই কাজটা করলাম সেটা তো আর এন্ডিং হইল না। আরেকটা জায়গা, অনেক মানুষ খাদ্য চায়, বংশরোগীর বাঁচা দেয়। হ্যাঁ, এখানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল ইউজ করে আমরা ধান, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো আছে যেগুলোর প্রোডাকশন আমাদের খুব বেশি দরকার, সেগুলো আমরা হচ্ছে ধানের মধ্যে মানে ওই যে ওই ডিএনএ ইউজ করেই রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে আমাদের ওইটা হচ্ছে প্রোডাকশন আমরা বাড়াইতে পারি। সেই বাড়াইতে পারি না, বাড়ানো হয়েছে। হ্যাঁ, বাড়ানো হয়েছে আর কি। মানে পরে তো ওইগুলা হচ্ছে মানে প্রডিউস করে আমরা হচ্ছে আমাদের যে ফুডের যে ঘাটতিগুলো আছে সেগুলোকে কি বলা হয় যেগুলোতে আমরা নতুন খাদ্য করেছি জিন সম্পাদনার মাধ্যমে? মানে উদাহরণ দিতে পারবো যে হচ্ছে ওই যে ধানের যে হচ্ছে বেশ কিছু, শুধু ধান না, এটা নাম আছে, একটা নাম বলা হয় যেগুলো অনেকে অপছন্দ করে, অনেকে এগুলো অ্যাভয়েড করে। আমি জাস্ট একটা সুযোগ দিচ্ছি। সাদি কিন্তু প্র্যাকটিক্যালি সবই বলে ফেলেছে, চমৎকার বলেছে এবং অনেক নম্বর পাবে। নিসা, এগুলোকে হাইব্রিড বলা হয়। না, এটা হাইব্রিড নয়, এটা হাইব্রিড নয়। আমি আবার সুযোগ দিচ্ছি। GMO, genetically modified organism. জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ফুড, জিএম ফুড বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড ফুড। এবং অনেকে জেনেটিক্যালি মডিফাইড ফুডকে, যেখানে কবিতাতেও তাই বলছে, সাবধানে বলেন এটা দুরাশা, যেটা সাদিও বলে নাই, আরমানও বলে নাই। আরমান কি বলতে পারবে এটা কেন দুরাশা বলতেছে? বেসিক্যালি যে আমরা যে মেইন যে জিনিসটা ফোকাস করছি রাইসের মধ্যে সেটা হচ্ছে যে প্রোডাকশন, মানে আরও অনেক ভেজিটেবলের মধ্যে প্রোডাকশনের উপর ফোকাস করেছে, বাট ওই জিএমওর কারণে অনেকগুলোর মধ্যে নিউট্রিশন লস হয়েছে, অনেকগুলোর মধ্যে আবার ধরেন ক্যান্সার ইগনাইট করতে পারে, এরকম অনেক এই কেমিক্যালগুলো ঢুকে গেছে, যেটার কারণে আমাদের শরীরেও সঠিক। কারণ জিন নিয়ে যখন আমরা এরকম টানাটানি করব, আমরা আমাদের অজান্তে অনেক ক্ষতি আমরা করে ফেলতে পারবো, ওনারা মনে করেন। কিন্তু সায়েন্টিস্টরা বলেন যে এগুলো তারা বেশ ভালোভাবেই চেক করেছেন এবং জেনেটিক্যালি মডিফাইড ফুডগুলো একেবারেই নিরাপদ, এটা নিয়ে দ্বিমত আছে অনেকের। তো যাই হোক, আমরা এটার জন্য সাদিকে আমরা 7 নম্বর এবং আরমানকে 3 নম্বর দেব। আরমান সুন্দর অ্যাড করেছে যে জেনেটিক্যালি মডিফাইড ফুড সম্বন্ধে কথা তুলে। আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেল। আমরা দেখব এবার স্কোরবোর্ডে কার কি পজিশন। অনেকেই বেশ ভালো করেছে, তাদেরকে আমরা আগামী অনুষ্ঠান আবার চাইব এবং সেই সঙ্গে হয়তো নতুন প্রতিযোগিতা আসবেন। এবং আগামী অনুষ্ঠানে আসার জন্য সবাইকে স্বাগতম জানাবো, আমন্ত্রণ জানাবো। যারা আজকে ছিলেন, দেখেছেন, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি।